স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দেশের 70% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকেলে রংপুরে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে সিলেট, খুলনা, বরিশাল সহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ 5 দাবি নিয়ে এবার 7 বিভাগীয় শহরে গেল জামায়াত ইসলাম। বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা দেন নানা হুঁশিয়ারি। শুক্রবার বাদ জুম্মা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে জামায়াত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের 70% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ। বলেন, নির্বাচনে বাণিজ্য করতে পারবে না বলেই কেউ কেউ পিআর চায় না। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। 70% লোক পিআরের পক্ষে আছে। এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছেন। এদিকে বিকেলে চট্টগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, পিআর ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। 40,000 মানুষ রক্ত দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের এক কোরবানি এবং বন্দী জীবন হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা। এ সময় জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে শুক্রবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচনের দাবি। এছাড়াও একই দাবিতে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর বাড্ডায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও গণহত্যার বিচারের দাবি তোলা হয়। অন্যদিকে বায়তুল মোকাররমে আরেক সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন বলে মন্তব্য করেন শাইখী চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে রাজধানীর বাড্ডায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজের পর থেকে রাজধানী ও আশেপাশের জেলা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। বিকেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে ভারতীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। আমরা আর সেই বিদেশের দালাল হতে চাই না এবং তাদের আমরা কখনোই এই দেশ পরিচালনার তাদের এক কথায় প্রেসক্রিপশন আমরা দেখতে চাই না। বাইতুল মোকাররমে অন্য আরেক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, সরকারের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। শেখ হাসিনা চলে গেছে, তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। এছাড়া খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেও বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। নিজেদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে রাজপথে পিআর দাবিতে নেমেছে কয়েকটি দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন। শুক্রবার সকালে সেগুন বাগিচায় বিএমএ ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, জনগণের ওপর দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না, জনগণই তা প্রতিহত করবে।
জামাতকে রাজপথ ছেড়ে পিআর নিয়ে নির্বাচনী ইশতেহার দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। তার শঙ্কা, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? জামাত ইসলামের চলমান আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এখনও সবকিছুর সমাধান দেখছে এনসিপি। জানান, নিম্নকক্ষে পিআর চায় না তার দল। আর দলের সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। গেল বছরের 28 ফেব্রুয়ারি দল গঠনের পর প্রথমবারের মতো কেন্দ্র ও তৃণমূলের নেতাদের নিয়ে সমন্বয় সভা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে অংশ নেই সহযোগী সংগঠনের নেতারাও। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে দিনব্যাপী চলে এই সমন্বয় সভা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এ সময় দলের সদস্য সচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও সরকার তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। দ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের আশকারায় আওয়ামী লীগ প্রপাগান্ডা এবং ঝটিকা মিছিল করছে। দল হিসাবে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার শুরু করা উচিত বলেও জানান তিনি। আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। জামাতের চলমান আন্দোলনে এনসিপির কোনো সমর্থন নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে পিআর চায় না তার দল। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আগামী অক্টোবরের মধ্যে এনসিপি জেলা উপজেলা কমিটি ঘোষণা করবে বলেও জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হয়ে যাবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বৈদুল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং পিআর পদ্ধতি হবে উচ্চকক্ষ বিশিষ্ট। এছাড়া ঐক্যমত্যের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোর নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব কখনই সফল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট বদরুদ্দিন ওমরের শোক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেছেন, বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হলে শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। অনুষ্ঠানে বদরুদ্দিন ওমরের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনরা। বাংলা একাডেমিতে রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট বদরুদ্দিন ওমরের শোক সভায় যোগ দেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা। শোক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজীবন সমাজ পরিবর্তনে লড়াই চালিয়ে গেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত কখনো কম্প্রোমাইজ করেন। তিনি বলেন, বিপ্লবী সংগঠন না থাকলে কোনো বিপ্লবী সফল হয় না। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে,
এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠন অভাব। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরো মজবুত করতে হবে এবং একেবারে বদরুদ্দিনের অনুসারী ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। সভায় প্রায় সবার আলোচনায় উঠে আসে বদরুদ্দিন ওমর ছিলেন সত্য ও ন্যায়ের পথে চিরসংগ্রামী একজন মানুষ। তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনো মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল বড়, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দিন ওমর গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছে। গত শতাব্দীর অর্ধেক থেকে এই শতাব্দীর 25 সাল পর্যন্ত বদরুদ্দিন ওমর একেবারে নিরলসভাবে, ক্লান্তিহীনভাবে, বিরতিহীনভাবে লিখে গেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 24-এর গণ অভ্যুত্থানে বদরুদ্দিন ওমর লেখনীর মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন। এই অভ্যুত্থানের চরিত্র, তার অভ্যন্তরীণ বিষয়, তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন, খুবই ভালো অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না। বদরুদ্দিন ওমরের আদর্শ অনুসরণ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে, এমনটি মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র এবং আইন প্রয়োগকারী সংস্থা, এই 3টি শক্তি মিলে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের সার্বিক চিত্র। দেশে গণতন্ত্র ফেরাতে এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে হবে ভোট, সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার। টিআইবি মনে করে, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা, এই 3টি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো যে সুষ্ঠু নির্বাচন না চায়, তাদের প্রত্যেকের মুখেই কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শুনবো আমরা, কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, গণ অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে। দলীয়করণের মাধ্যমে, দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে পেশাগত দলীয়করণ সৃষ্টি করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। সেইখান থেকে অল্প সময়ের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যে পুরো বিষয়টাকে ঢেলে সাজানো খুব একটা সহজ কাজ নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে সেটিও চিহ্নিত করা জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই দুর্বলতাগুলোকে মাথায় রেখেই, বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাকসু নির্বাচনকে জিম্মি করে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আবার উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে উপাচার্যের দাবি, নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে চায় প্রশাসন। আর তাই শিক্ষক কর্মকর্তাদের সন্তুষ্ট করতে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, রাকসুকে জিম্মি করে অবৈধ কোটা প্রথা চালু হতে দেওয়া হবে না। আর এদিকে কোটা বহাল রাখার পক্ষেও শক্ত অবস্থানে রয়েছে শিক্ষক কর্মকর্তারা। রাকসু নির্বাচনের প্রচারণার মধ্যেই এবার পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন প্রার্থী ভোটার সবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিল হওয়া পোষ্য কোটা সম্প্রতি পুনর্বহাল করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষক কর্মকর্তাদের সন্তুষ্টি ছাড়া রাকসু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। তাই রাকসু নির্বাচনের স্বার্থেই পোষ্য কোটা চালু করা হয়েছে। এই বছরের জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সুবিধার ঘোষণা দিয়ে যেন তাদেরকে কাজে রাখা যায়, সেই ধরনের একটা প্রক্রিয়া গেলাম। আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা, শিক্ষক কর্মকর্তা আলোচনা করে যেন ভোটটা হয়, সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি।
তবে বিক্ষোভ সমাবেশ থেকে উপাচার্যের এমন দাবি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। তারা বলেন, অযৌক্তিক পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল এবং নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। পোষ্যকোটা আবারও ফিরে আসছে, সুতরাং আমি মনে করি যে সমস্যাটা প্রশাসনের মধ্যে, এবং প্রশাসন চাইছে না। আমাদের কথা স্পষ্ট, যেই পোষ্যকোটা বাতিল হয়ে গেছে সেটা বাতিলই থাকবে, পুনর্বহালের আদেশ এখানে আর সম্ভব হবে না। 2, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু ইলেকশন 25 তারিখে সেইটাও দিতে হবে। এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। পুনর্বহাল হওয়া পোষ্যকোটা আবারও বাতিল করা হলে পুরোপুরি কর্মবিরতির হুঁশিয়ারি দেন শিক্ষক কর্মকর্তারা। আমরা সর্ববৃহৎ এবং সর্বোচ্চ আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। এদিকে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করে বিশেষ সুবিধায় ভর্তি সুযোগকে অযৌক্তিক ও শিক্ষকদের জন্য মর্যাদা হানিকর বলে মনে করেন জ্যেষ্ঠ অধ্যাপকরা। কোন ভাষায় বা কোন যুক্তিতে উনি যে আন্দোলনের ফলে এই জায়গায় এসে বসেছেন, যে শহীদদের রক্তের বিনিময়ে তাদের সাথে তিনি বিট্রে করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই প্রাতিষ্ঠানিক সুবিধা আগেই দিয়ে দিতেন, তাহলে আজকে এই নির্বাচনের সামনে এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হতো না। বাতিল হওয়া পোষ্যকোটা পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অনিয়ম আড়াল করার চেষ্টা করছে বলেও মনে করেন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে। 1162 জন প্রার্থী ফর্ম কিনলেও মোট 931 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 429 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া হল সংসদগুলোতে জমা দিয়েছেন মোট 502 জন প্রার্থী। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। বলেন, অতি সত্বর নির্বাচনী সরকার দরকার। শুক্রবার রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে 19 থেকে 22 সেপ্টেম্বর ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। শাহ আলম আরও বলেন, জুলাই আন্দোলনের পর যারা 72-এর সংবিধান ও জাতীয় সঙ্গীত বাতিলের দাবি করেছে তারাই গণতন্ত্রের শত্রু। জুলাই আগস্টের পর যারা জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে, 72-এর সংবিধান বাতিল করতে হবে, মূলনীতি বাতিল করতে হবে, এবং সামনের যে নির্বাচন সেটাকে নানা কৌশলে বিতর্কিত করছে, তারাই এখন গণতন্ত্রের শত্রু। গণতন্ত্রের পথে হাঁটতে অনতিবিলম্বে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও সরকারের কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সেপ্টেম্বরের মাত্র 18 দিনেই 45 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের যে কোনো মাসের তুলনায় অনেক বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধযোগ্য হলেও সরকারের বর্তমান তৎপরতা যথেষ্ট নয়, আর তাই কেবল নির্দেশনা না দিয়ে তা বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। প্রথমে হালকা জ্বর, তারপর তীব্র, সেই সাথে চোখে ও মাথায় ব্যথা। শুরুতে বুঝতে না পারলেও অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ মুহূর্তে ডাক্তারের শরণাপন্ন হলে ধরা পড়ছে ডেঙ্গু। ভয়াল এই ডেঙ্গুর কবলে পড়ে এ মাসেই প্রাণ হারিয়েছেন 45 জন মানুষ। জ্বর হওয়ার পরে ডাক্তারের কাছে নিছি, ওষুধ দিছে, ওষুধ খাওয়াইছি, কমে নাই। তারপরে রক্ত পরীক্ষা দিচ্ছে, ডেঙ্গু পরীক্ষা দিচ্ছে, ডেঙ্গু ধরা। ঘুমিয়ে এসছে, পেট ব্যথা করছে, মাথা ঘুরাইছে। জ্বরের থেকে আমরা মনে করছি যে সামান্য ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে, তাহলে সামান্য ডাক্তার দেখানোর পরে ভালো হয় নাই। জ্বর হওয়ার পরে 1 সপ্তাহ পরে দিয়া পরীক্ষা করছি, পরে দিয়া পারছে না, এরপর ডেঙ্গু হয়েছে, চিকুনগুনি হয়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পরিসংখ্যান বলছে, জুলাই মাসে ডেঙ্গুতে 41 জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরের এই অল্প সময়েই সেই সংখ্যা 45 ছাড়িয়ে গিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি এবং ভ্যাপসা গরম এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষজ্ঞদের মতে এবছর ডেঙ্গুতে প্রায় 50% রোগীর মৃত্যু হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা এবং রোগীদের দেরিতে হাসপাতালে নিয়ে আসার কারণেই মৃত্যুর হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে অভিভাবকরা ডাক্তারের কাছে নিয়ে আসছে চতুর্থ পঞ্চম দিনে, এমনকি আমরা 7 দিন পার হয়ে গেছে এরপরে বাচ্চা নিয়ে আসছে, মানে খুব খারাপ হয়ে যাওয়ার পরে তারা হয়তো নিয়ে আসছে। এবং যারা স্বাস্থ্য সচেতনতা যাদের মধ্যে কম, সেই গ্রুপটাই কিন্তু আমরা বেশি পাচ্ছি। তো এই জন্য আসলে আমার মনে হয় নাগরিক সচেতনতা বৃদ্ধির যে কার্যক্রমগুলি আমাদের, সেটা আসলে আমাদের বাড়ানো দরকার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে সরকারি হাসপাতালগুলোর জন্য 16 দফা জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, 24 ঘন্টা ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধযোগ্য হলেও সরকারের বর্তমান তৎপরতা যথেষ্ট নয়। তাই কেবল নির্দেশনা না দিয়ে তা বাস্তবায়নেও সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের নীতি নির্ধারকদের নতুন করে ভাবা দরকার কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করা যায়। এই লক্ষ্যে জাতীয়ভাবে সারা দেশে একত্রে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের জন্য তাদের প্রজনন স্থল ধ্বংস করা, বাসস্থান ধ্বংস করা এবং কার্যকর ওষুধ একদিকে যেমন ছিটানো দরকার, অন্যদিকে সাধারণ মানুষকে যুক্ত করতে হবে। যুক্ত করে একটি গ্রহণযোগ্য প্রয়োগ কৌশল আমাদের বের করতে হবে। তা না হলে কিন্তু বছরের পর বছর আমরা ডেঙ্গু দ্বারা আক্রান্ত হব, আমাদের লোকজন মারা যাবে। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং মশা তাড়ানোর যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তি পর্যায়ে পদক্ষেপ। মনে রাখতে হবে, আপনার সচেতনতায় রক্ষা করতে পারে আপনার পরিবারকে। আর তাই নিজের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিজের ঘরকে রাখুন সুরক্ষিত। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকায় বিক্রি করতেন বুয়েটের সনি হত্যায় আলোচিত মুশফিক উদ্দিন টগর। শুক্রবার ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, বুয়েটের সনি হত্যায় সাজা ভোগের পর টগর অবৈধ অস্ত্র বেচা কেনায় জড়িত হন। বাহিনীটি আরও বলছে, ঠিক কোথায় কোথায় টগর অস্ত্র বিক্রি করতেন তা খতিয়ে দেখা হচ্ছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপ। ক্লাস শেষ হলে ফেরার সময় সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হত্যা মামলায় 2002 সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন, পিতা মোহাম্মদ শফিউদ্দিন, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরাকে র্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। টগরের কাছ থেকে একটি রিভলভার ও 156টি গুলি উদ্ধার করা হয়। র্যাব বলছে, সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করতেন তিনি। কাদের কাছ থেকে এসব অস্ত্র জোগাড় করতেন এবং কোথায় বিক্রি করতেন তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। মুখোশ পরে অস্ত্র বিক্রি করতেন টগর। প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দাম বেশি, তাই বাজারে গিয়ে ক্রেতারা সবজি কিনছেন কম করে। একদিকে বিপাকে মানুষ, আর অন্যদিকে হতাশ বিক্রেতা। শীতের সবজি হলেও কয়েক মাস আগে, অর্থাৎ বাজারে এখনই শিমের দেখা মিলছে। কিন্তু তারপরও এখন সেই শিমের কেজি 180 টাকা। আর অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা করে বেড়েছে। আর স্বস্তি ফিরছে না মাছের বাজারেও। গত 3 মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম অনেক বেশি। 80 থেকে 100 টাকার নিচে নেই কোনো সবজি। দাম বেশি হয় ক্রেতারা সবজিও কিনছেন কম।
ফলে বেচা বিক্রি কম অভিযোগ বিক্রেতাদের। বেচা বিক্রি তো আগের মতো নাই, বেচা বিক্রিও কম আছে, দামও বেশি। বেচা বিক্রি আগের মতো নাই, কিন্তু দামটা বেশি কারণ হলো আপনার ওই দীর্ঘ কিছুদিন আমরা বৃষ্টির কারণে। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, কাঁচামরিচ 200 টাকা এবং বেগুন আকার ভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। বাজেটের সাথে কোনো কিছু মিল পাওয়া যাচ্ছে না। আমরা আগে সবজি কিনছি, আমরা দেখা যাচ্ছে মনে করেন 60 টাকা 70 টাকা কিলো, 80 আর 100 টাকাই তো সব সবজি। প্রতি মাসে মাসে ধার দানা ছাড়া মানে চলাফেরা করা এখন খুব টাফ ব্যাপার হয়ে গেছে। এদিকে মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়, আর সোনালী মুরগি আকার ভেদে বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। অবশ্যই অস্বস্তি। আমরা চাই একটু দাম কমুক। বর্তমানে ব্রয়লার মুরগির দাম একটু বেশি আছে, আগে থেকে 10 টাকা বেশি কেজিতে বিক্রি করতেছে আমরা। ইলিশের অনেকগুলো সাইজ থাকে, বিভিন্ন রকমের রেটে মাছ বিক্রি হয়। মাছের বাজারে 1 কেজির ওপরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 টাকায়, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজিতে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্দোলন বিক্ষোভে উত্তাল ফ্রান্স। সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 18 সেপ্টেম্বর ফ্রান্স জুড়ে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নিয়েছে জেনজি সহ বিভিন্ন শ্রেণী পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ। আগের সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ারশেল ছোড়ে পুলিশ। আর এ সময় সংঘর্ষে অন্তত 3 জন আহত হয়েছে এবং প্রায় 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি মিডিয়া। আন্দোলন প্রতিরোধে প্রায় 80,000 পুলিশ মোতায়েন করা হয় পুরো শহর জুড়ে। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।